আমার বিবেচনায় অটল বিহারী বাজপেয়ী ওয়াজ দ্য বেস্ট ম্যান ইন ইন বিজেপি। বিজেপির শ্রেষ্ঠ মানুষ, সর্বতভাবে সুন্দর মানুষ, ভালো মানুষ অটল বিহারী বাজপেয়ী। এটা সুব্রত ভট্টাচার্য সম্পর্কে আমার বক্তব্য, সে তো আমাদের ছাত্র, এবার তার আচার আচরণ ব্যবহার কথাবার্তা অত্যন্ত ভালো, খুব সুন্দর। কাজে আমি নিজেই এক্সপেক্ট করছিলাম যে এবারে নিশ্চয়ই সুব্রত ভট্টাচার্যকে নমিনেশন দেওয়া হবে। দ্যাট ওয়াজ মাই এক্সপেকটেশন। নমস্কার দর্শক মন্ডলী, সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের অনেক সৌভাগ্য, আজকে এমন একজন মানুষকে আমরা পেয়েছি স্টুডিওতে, যার হাত ধরে বরাক থেকে উত্তর পূর্বাঞ্চলে, সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বিজেপি শাখা বিস্তার করেছিল। বিজেপি প্রতিষ্ঠার পেছনে বরাক উপত্যকায় যে কজন মানুষের সবচেয়ে বেশি অক্লান্ত পরিশ্রম কাজ করেছিল, এদের অন্যতম আমাদের শ্রদ্ধেয় স্যার, করিমগঞ্জ কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক। আপনি কিছুদিন ভাইস পাথারকান্দির প্রাক্তন বিধায়ক সুকেন্দু শেখর দত্ত মহাশয়। নমস্কার স্যার। স্যার, আপনি দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন, বিজেপি প্রতিষ্ঠা সময় থেকে এখন পর্যন্ত আপনি বিজেপিতেই আছেন। আপনি অনেকটা বাজপেয়ীর সময় দেখেছেন আর নরেন্দ্র মোদীর কালটাও দেখছেন। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি আগের বিজেপি আর এখনকার সময়ের বিজেপির মধ্যে তফাৎটা কি দেখতে পাচ্ছেন? এই প্রশ্নটা আমার জন্য খুব ডেলিকেট কোয়েশ্চন, উত্তর দেওয়া একটা কঠিন। তবে এটা বলি, আমার বিবেচনায় অটল বিহারী বাজপেয়ী ওয়াজ দ্য বেস্ট ম্যান ইন বিজেপি। বিজেপির শ্রেষ্ঠ মানুষ, সর্বতভাবে সুন্দর মানুষ, ভালো মানুষ অটল বিহারী বাজপেয়ী। এটা এখন তো সবাই পপুলার, বিভিন্ন কারণে পপুলারিটি আসে। নরেন্দ্র মোদী ভেরি মাচ অ্যাক্টিভ, কিন্তু যখন বাজপেয়ীজি ছিলেন তখন ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ফিল্ডে এত বেশি মুভমেন্টটা তখন ছিল না। কারণটা যাই হোক না কেন, তো বাজপেয়ীজির একটা মানে মুভমেন্টের একটা লিমিটেশন ছিল, কিন্তু হি ওয়াজ অ্যান আইডিয়াল পারসন। মানে তার একটা পার্সোনালিটি ছিল এত সুন্দর আর কি, এটা বলে বোঝানো না। আমার একটা এক্সপিরিয়েন্স আছে, যখন এই যে বর্ডার এরিয়াতে দুইজন বড় লিডার এসেছিলেন কোনো একটা অকেশনে, করিমগঞ্জ বর্ডারে ছিলেন বাজপেয়ীজি, এবং তখন আমি বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম। তা বর্ডারে যেগুলো অফিসিয়াল ডিউটিতে, তা ওটা শেষ করার পরে ওই ওল্ড সার্কিট হাউস, কিন্তু আগেরটাতে গিয়ে আমাদের একটা টিম, আমরা অনেকে বসলাম। আমি যেহেতু বিজেপি প্রেসিডেন্ট, আমি ওনার পাশেই বসলাম। খুব সুন্দর সুন্দর, খুব ভালো, রিয়েলি হি ওয়াজ এ গুড ম্যান, ভেরি গুড ম্যান। তা অনেক কথা, প্রশ্ন উত্তর এগুলো প্রশ্ন উত্তর করতে করতে দেশের সম্পর্কে নানান কথাবার্তা আলোচনা করার পরে তা আমি বলছিলাম, তখন একটা কমেন্ট করছিলাম যে উনি যে মানে রাজনীতির জগতে আমাদের এই পিরিয়ডে হি ওয়াজ দ্য বেস্ট ম্যান। তা এবং আপনি মানে আমি বলছিলাম সামডে উইল বি দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটা একটা প্রেডিকশনের মতো। আমি প্রেডিক্ট করা মানে এটা সম্ভবত আপনার বাজপেয়ীজি তখন প্রাইম মিনিস্টার আগের কথা, বর্ডার চেইন ছিল একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রোগ্রাম। সামডে উইল বি দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তো স্টেটে বলছিলাম আমি। এত মনে আমি এখানে এরকম আর কি। উনি বললেন যে আর ইউ অ্যান অ্যাস্ট্রোলজার? আমি বললাম নো, it is my conviction, it is my firm conviction that you will be the prime minister of India someday. সবাই তো হাসলো, উনিও হাসলেন, একটু ফুর্তি টুর্তি করলেন। এবং মিরাকুলাসলি কিছুদিন পরে হইতে যে অল্প দিনের মিনিস্ট্রি হলো না, হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার। আচ্ছা, আপনি যখন 96-এ যখন প্রথম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, বিধায়ক হওয়ার সুবাদে হয়তো অনেকবার দিল্লি যাওয়া হয়েছে আপনার।
সেই সময় কি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কি আপনার দেখা হয়েছিল কোনোবার? একবার তো মানে সবাই জেনারেল মিটিং যেভাবে হয় আর কি, যে পার্সোনাল একটা ইয়ে দিয়ে গেলে সেইভাবে কিছু না। আমি তো এমএলএ হওয়ার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে যারা টিম যেত 5 জন বা 7 জনের টিম, সবসময় আমি একজন থাকতাম। কিন্তু কাশ্মীরে গেলাম, কাশ্মীরে যে ইয়ে চিফ মিনিস্টার, তখন তারা প্রাইম মিনিস্টার বলতো না, চিফ মিনিস্টার, যাই হোক ফারুক আবদুল্লাহ মানে গিয়ে থাকলাম। আমার মনে আছে একটা হাউস বোটে ছিলাম, আরো এমএলএ ছিল ফ্রম আদার পার্টস অফ দ্য কান্ট্রি, আদার স্টেট। তো খুব সুন্দর কথাবার্তা, ফারুক রিসেপশনের ভেরি সিম্পল ম্যান। কিন্তু এই যে বিরাট একটা ব্যক্তিত্ব, তার জন্য একটা আলাদা একটা মেজাজ আছে, আলাদা একটা এই ধরনের কিছু না, ভেরি সিম্পল ম্যান, দেখতে সুন্দর, ভালো। তো মনে আছে যখন আমরা গেলাম, আমরা ছিলাম যে টিম ছিল, খালি আমরা আসামের না, আরো অন্যান্য স্টেটেরও ছিল। আমাদের প্রোগ্রাম যেদিন শেষ হয়, শেষের আগের দিন রাত্রে এটা এই যে কালচারাল প্রোগ্রাম, ওখানে ড্যান্স, গান ইত্যাদি ইত্যাদি পড়লো, সবাই করলো। এবং দেখলাম এটা মানুষের ব্যক্তিত্ব। আমি পার্টিকুলার ফারুক আবদুল্লাহ সম্পর্কে আই এম রিগার্ডস ফর হিম, যে উনি সব ডায়াসটা রেডি করলেন, সব ঠিকঠাক করে দিলেন, কোনো আর কি হবে না হবে, যারা গান গাইবে ইত্যাদি এভরিথিং ঠিকঠাক করে। আর আমরা সামনে ফ্রন্ট লাইনে ছিলাম, তখন সব রেডি টেডি যখন আরম্ভ হয়ে যায়, সব রেডি করে লাস্ট মোমেন্টে লাফ দিয়ে থেকে নেমে গেলেন, নেমে এসে আমাদের কাছে ওই যে লাইনে এই যে কতগুলো চেয়ার ছিল, এই চেয়ারে একটা চেয়ারে উনি বসলেন। ওনার কোনো যে একটা ভ্যানিটি কিছু বা একটা বড় মানুষ এই ধরনের একটা কিছু শোম্যানশিপ এগুলো কিছু না। তো উনি আমাদের সঙ্গে একটা চেয়ার টানলেন, সামনে টানে আমাদের কাছে বসলেন। তো তার ব্যক্তিত্বটা লক্ষ্য করলাম আমি। ফাংশনটা ভালো ছিল, গানটা অনেকের কাশ্মীরে ওই যে মেয়েরা গান করলো, নাচলো ইত্যাদি, দেখতে তো ভালোই লাগলো। কিন্তু আমি বারবার স্টাডি করলাম ওনাকে, যে সো গুড এ ম্যান, এবং এত সাধারণ টাইপের মানুষ আর কি। সমাজের বিচারে তো উনি একটা বড় মানুষ, কিন্তু ওনার চলা চাল চলন, কথাবার্তা, আমাদের সঙ্গে বসলেন, কথা বললেন, ভেরি নাইস। এগুলা কম দেখা যায়। অনেকেই ধরুন যে চিফ মিনিস্টার তো যথেষ্ট বড় পজিশন, আর কাশ্মীরের চিফ মিনিস্টার তো আরো একটা উন্নত পজিশন। এত সহজভাবে কথাবার্তা বললেন, আর প্রোগ্রামটা শুরু করে দিলেন। যেখানে জেনারেলি একজন কন্ডাক্টর থাকে না বা ম্যানেজার টাইপের থাকে, যে পরিচালনা করবেন, সেইভাবে ঠিকঠাক করে যে ফাংশন শুরু হয়ে গেল, উনি আমার সামনে বসলেন। এই যে মানুষের ব্যক্তিত্বটা লক্ষ্য করলাম, সো গুড এ ম্যান, সো সিম্পল। আজকে আপনাকে পেয়েছি, জানার ইচ্ছা হচ্ছে যে বরাক উপত্যকায় যখন বিজেপি যখন শাখা বিস্তার করছে, সেই সময় শ্রদ্ধেয় কবীন্দ্র পুরকায়স্থ, প্রয়াত বিমলাংশু রায়, এদের ভূমিকা, দ্বারকানাথ দাস, এদের ভূমিকা আপনি খুব কাছে থেকে দেখেছেন, আপনিও তখন ছিলেন। আর আজকে বরাক উপত্যকায় বিজেপি আর বিজেপি, সবাই বিজেপি। তো আগে বিজেপি বরাকের কেমন ছিল নীতিগতভাবে বিজেপি, আর এখন আপনার মানে কেমন লাগছে এই সময়টায় দাঁড়িয়ে? আপনি বিজেপিকে কি মিস করছেন? এটা কি কথাটার কেন্দ্রে একটা শব্দ আসবে, যে ভ্যালু বেসড পলিটিক্স, মূল্যভিত্তিক রাজনীতি। সেই মূল্যভিত্তিক রাজনীতির বিচার বিবেচনায় ওই প্রেক্ষাপটে দেখলে পরে আজকেও আমি মনে করি কবীন্দ্র পুরকায়স্থ ওয়াজ রিয়েলি এ গুড ম্যান। উনি সব দিক দিয়ে আমার বয়সেও বড়, আজকে উনি জীবিত আছেন, এটা আমাদের আনন্দের কথা। এবং উনি গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে করে বরাকে বিজেপি হওয়ার পিছনে মেজর কন্ট্রিবিউশন তার। তারপর সেকেন্ড লাইনে আমরা বিমলাংশু রায় আমার বন্ধু মানুষ, বা আমি, বা আরো ছিলেন, এই এমপি ছিলেন যে দুর্লভ ছোটার বাড়ি ছিল দ্বারকানাথ দাসকে আমার পিক আপ করা মানুষ, সিম্পল ম্যান। উনি যে একটা রাজনীতির কোনো কিছু একটা বিশেষ কিছু ব্যক্তিত্ব তা না, এখানে গুড সোল, যা ডিউটি থাকতো সেটা করতেন, ভালো মানুষ, সৎ ব্যক্তি ছিলেন। কবীন্দ্র পুরকায়স্থ আনডাউটেডলি অনেস্ট মানুষ, সৎ, সব দিকে সৎ, এবং উনি জীবনে বহু লোকের বহু উপকার করেছেন কবীন্দ্র পুরকায়স্থ। আমি ব্যক্তিগতভাবে আমি যে আমাকে নমিনেশন উনি মানে দিয়েছেন, এবং অ্যাকচুয়ালি আমাকে বাধ্যই করেছিলেন এটা অ্যাকসেপ্ট করার জন্য। ওনার জন্য আমি এমএলএ হয়েছিলাম। এছাড়া আরও পরবর্তী সময়ে যারা জেনুইন কেস ট্রান্সফারের ব্যাপারে যখন মিনিস্টার ছিলেন, আমিও কিছু অসুস্থ ছিলাম,
হি ডিড এভরিথিং ফর মি। এবং যার যেখানে যা প্রয়োজনীয়তা, জেনুইন একটা ট্রান্সফার হওয়া দরকার, একটা বাড়ি, মা বাবা বাড়িতে আছে, ছেলে অনেক দূরে থাকে, তাকে এখানে নিয়ে আসা দরকার, এগুলো আমি যখন যা বলেছি গোবিন্দপুর কাছে সেটা করেছেন। যার জন্য আজকেও আমি যাই, যখন শিলচরে গিয়ে একবার ওনার সাথে দেখা করি, ভালো লাগে, সেলিউট জানাই। রিয়েলি বিজেপির মানে স্টলওয়ার্ড বা বিজেপির যা সর্বতভাবে শ্রেষ্ঠ ব্যক্তি কিন্তু গোবিন্দপুর কাছে আসামের, এটা শুধু বরাকের না। এখন তো যে যখন খুশি যায় মেম্বার, এটা কোনো ব্যাপার না। ভ্যালুজের ওই এটা অনেক সময় মনে প্রশ্ন আসে, এটা কি কথা, সবার আচরণ তো সুন্দর হয় না, ভালো ভালো লোকও আছে, আজকেও বলো নতুন ছেলেদের মধ্যে ভালো ভালো আছে। আচ্ছা, এই মুহূর্তে যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি এখনো করিমগঞ্জ জেলা বিজেপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন, তো আপনার সম্ভাবনা কাকে দিয়ে, মানে পটেনশিয়ালিটি যেটাকে বলে, আমরা বিভিন্ন মানুষের মধ্যে পটেনশিয়ালিটি দেখি পলিটিক্যাল, যখন আমরা কেউকে নিয়ে চর্চা করি, তো নতুন জেনারেশনের মধ্যে কার মধ্যে সেই রকম সম্ভাবনা দেখতে পান আপনি? এমনকি আপনার প্রিয় কেউ আছে? ডেফিনেটলি আমার কোনো হেসিটেশন নাই বলতে। আমি যখন বিজেপিতে ঢুকলাম, করিমগঞ্জের কথা, গোবিন্দপুর কাছে তো কথা আসছে না, মানে শিলচরে করিমগঞ্জে বিজেপিতে আমি যখন থেকে বিজেপির সাথে যুক্ত আছি, রাইট ফ্রম দ্য বিগিনিং, প্রথম থেকেই, তখন কিন্তু যে প্রেসিডেন্ট হিসাবে মনোজ্যোতি চক্রবর্তী প্রেসিডেন্ট ছিল, যে মার্ফি রেডিওর এজেন্সি ছিল, ওরা করিমগঞ্জ করেছে উল্টো দিকে, আমি প্রেসিডেন্ট ছিলাম, আরো কেউ কেউ ছিলেন, সবাই যেটা আচরণ সুন্দর ছিল না, বা ততটা এফিসিয়েন্সিও ছিল না, প্রথম দিকে হয়তো অনেকে থাকে না। তা আমি আজ পর্যন্ত বিগিনিং থেকে আপ টিল দিস ডে, আজকের দিনে আমার মধ্যে আমার খুব ভালো লাগে যাকে, সে হলো সুব্রত ভট্টাচার্য। আচ্ছা, সুব্রত ভট্টাচার্য ভেরি মাচ এফিসিয়েন্ট। তার আমরা যে সুযোগ পাই নাই, সুব্রত সব সুযোগ পেয়েছে, মানে টাকা পয়সার কোনো ব্যাপার নাই। যেমন আগে আমাদের খুব লিমিটেশন ছিল, আমরা অফিস ম্যানেজ করতাম, অন্য কিছু না, বা একটা যে কোনো বড় প্রোগ্রাম করা এখন সহজ, মানে ফান্ড ইজ নো প্রবলেম এট দিস মোমেন্ট, আমি যেটা বুঝি আর কি। দেখি সব দিকে বিবেচনায় সুব্রত ভট্টাচার্য আমার বিবেচনায় সবচেয়ে ভালো প্রেসিডেন্ট আজকের দিনে। তার কোনো মানে অল্টারনেটিভ আমি অন্তত দেখি না, সে ভালো। এই কথার রেশ ধরে আমি আরেকটা কথা জিজ্ঞেস করছি। এবার 26-এর লোকসভা নির্বাচন এসছে, বিজেপি তার প্রার্থিত্ব ডিক্লেয়ার করে দিয়েছে। এখানে আমরা প্রথম চর্চায় ছিল সুব্রত ভট্টাচার্য, মিশন রঞ্জন দাস, পরবর্তীতে দেখা গেছে সিটটা কিন্তু সংরক্ষিত সিট ছিল, এখন সংরক্ষিত নয়, কিন্তু আবার সেই কৃপানাথ মালাকেই আবার এখানে প্রার্থী করা হয়েছে। এখন বরাক উপত্যকার একটা সিট সংরক্ষিত, একটা সিট মুক্ত, কিন্তু প্রার্থী কিন্তু একই দলে দুইটা আসনে প্রার্থী কিন্তু সংরক্ষিত, মানে সংরক্ষণ পর্যায়ে যারা প্রার্থিত্বের দাবি করেন আর কি, এদের মধ্যে থেকে দেওয়া হয়েছে। যেমন পরিমল শুক্লবৈদ্য নিজে তপশিল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, এবং কৃপানাথ মালাও। এটা এখানে আরেকটা কথা আমি ডিউ অ্যাপোলজাইজ টু তপশিলি মানুষদের। করিমগঞ্জ মানুষের দীর্ঘদিনের আশা ছিল হয়তো সাধারণ ক্যাটাগরির কোন এক প্রার্থী হয়তো এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন, দীর্ঘদিন আসনটি সংরক্ষিত ছিল, এটা আশার আলো দেখা গেছে। এখন সংরক্ষণ মুক্ত হওয়ার পরেও সেই তপশিল সম্প্রদায়ের কাউকে এবার প্রার্থী করা আমার মনে হয় না যে বৃহত্তর সমাজের কাছে একটা মানে নেতিবাচক একটা বার্তা গেছে। আপনি যদি কিছু এখানে যদি একটু আলোকপাত করতে পারেন। আমি তো কথাটা পরিষ্কার বুঝি, না বোঝার কিছু নাই, তা একদম পরিষ্কার ভাবে বলতে এটা হেসিটেশন আছে। সুব্রত ভট্টাচার্য সম্পর্কে আমার বক্তব্য, সে তো আমাদের ছাত্র, এবার তার আচার আচরণ ব্যবহার কথাবার্তা অত্যন্ত ভালো, খুব সুন্দর, এবং তার এফিসিয়েন্সি আছে, যে কোনো সমস্যা মোকাবিলা করার মতো গাটস তার আছে, কোয়ালিটি তার আছে। কাজে আমি নিজেই এক্সপেক্ট করছিলাম যে এবারে নিশ্চয়ই সুব্রত ভট্টাচার্যকে নমিনেশন দেওয়া হবে, দ্যাট ওয়াজ মাই এক্সপেকটেশন। আমি তাকে স্নেহ করি, তার কোয়ালিটি সম্মান করি আমি, কিন্তু
যেভাবে হুট করে যেভাবে যেটা হয়ে গেল, এইটা তো এটা যদি আজকে পিওরলি এটা এখন এইটাতে না বসে এটা পলিটিক্যাল ফোরামে গিয়ে কথা বলতাম, তাহলে মানে প্রচন্ড ডিবেট হয়ে যেত আমার সঙ্গে, প্রচন্ড ডিবেট হয়ে যেত যে এটা সিলেকশন কে করলো, কিভাবে করলো। এটা যারা করলো সবাই আমার চেয়ে বড় মানুষ রাজনীতির ক্ষেত্রে অন্তত। কাজেই আমার এইগুলাতে ঢুকবার কোনো উপায় নাই। কিন্তু শুধু ওই ইস্যু নিয়ে যদি ডিবেট করা হতো তখন আমার কোনো দ্বিধা থাকতো না, পরিষ্কার ভাষায় বলতে পারতাম। আমার ধারণা সে যে যাকে দেওয়া হয়েছে তারা বড় বড় মানুষেরাই তো দিয়েছেন, তারা অঙ্ক নিঃসন্দেহে ভালো আছে, তারা জানেন যে সে জিতবার সম্ভাবনা তার আছে, এটা বিবেচনা করেই তো দেওয়া হয় ক্যান্ডিডেট। আমি জানি না, আমার তো আমি সেই অত উপরের লেভেলের রাজনীতিবিদ আমি না, আমি সাধারণ মানুষ। আমার পড়াশোনা যতই থাকে না কেন রাজনীতির ক্ষেত্রে আমি এটা বড় এক্সপার্ট তা তো নিশ্চয়ই না। তা কাজেই তারা বিবেচনা করে ভেবেছেন যে তার জিতার দিকটা লক্ষ্য করেছেন যে ওকে জিতানোটা সম্ভব হবে, ভালো হবে, এটা এই বিবেচনায় নিশ্চয়ই করেছেন। কাজে এটাতে আমার আর বলার কোনো ইয়ে নাই কিছু। আমি তো আমার এগুলো তো আমার হেসিটেশন নাই, আমি তো রাজনীতি ব্যবসা করি না। আমি খুব স্নেহ করি সুব্রতকে, তার এফিসিয়েন্সিকে আমি সম্মান করি, সে এফিসিয়েন্ট। কিন্তু আমি খুব এক্সপেক্ট করছিলাম যে তাকে দেওয়া হবে, তো দেওয়া হয়নি। যাকে দিয়েছে সেও তো আমার ছাত্রের মতোই, সবাই একই রকম। আমার তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, কিন্তু এই জায়গাতে এখন যে চান্স ছিল জেনারেল কাছ থেকে দেওয়ার, দেওয়া হলো না। এসসি তো দেওয়া হচ্ছে, এত বছর তো চলছে, আরো হয়তো কত চলবে। এবার পুরো বরাকগুলি দুটো সিটি এসসি হয়েছে। এটা আমি যে পরিষ্কার ভাবে বলছি, অনেকে তো বলবেন না, যারা সাবধানী মানুষ, কি জানি একটা রিয়াকশন হয়, কি জানি এটা খারাপ হয়, কি জানি বয়ের কারণ দেয়। আমার বয় ভীতির কোনো ব্যাপার নাই, আমি রাজনীতি করে খাইও না, এমএলএ ছিলাম। এবার আমার বিরুদ্ধে আমি বড় আছে, ঈশ্বর আছে, তারা ঈশ্বর জানেন আমি কি করি, আমার কোনো জ্ঞান বিশ্বাস মতো আমার জীবনে কোনো অন্যায় নাই। কাজেই আমি তো এই জন্য এই কথা এবার পরিষ্কার ভাষায় বললাম। আজকে যে যাকে নমিনেশন দেওয়া সেই আজকে আমার এটা আলোচনাটা শুনে এটা এত খারাপ পাবে আমাকে। না না, খারাপের ব্যাপার না, মনের কথা আমরা বলছি। আচ্ছা, আমার বিবেচনা এবারের ইয়েতে বেস্ট ক্যান্ডিডেট সুব্রতই ছিল, এবং সে সব সম্প্রদায়ের এই ভোট কিছু না কিছু পেয়ে যেত, জিততো ডেফিনেটলি। এখন নিশ্চয়ই জিতার সম্ভাবনা আরো বেশি, কারণ যারা দিয়েছেন তারা তো আমার থেকে বড় এক্সপার্ট, তারা অঙ্ক করেই দিয়েছেন। আচ্ছা, আরেকটা কথা, আপনি যে এখানে এমএলএ ছিলেন, যে কনস্টিটিউয়েন্সি আপনি এমএলএ ছিলেন, সেই কনস্টিটিউয়েন্সিতে এখন এমএলএ কিন্তু আপনার ছাত্র, সরাসরি আপনার ছাত্র। তার সম্পর্কে দুটা কথা যদি বলতে পারেন। ওই কনস্টিটিউয়েন্সিতে আমি যাকে হারালাম, যে হারিয়ে যাবি না, সেও আমার ছাত্র। কিন্তু 1964 গ্রাজুয়েট, 64 গ্রাজুয়েট, এখন যে সেও আমার ছাত্র। কাজে সে তো মানে আমরা কৃষ্ণেন্দু পাল, বিধায়ক কৃষ্ণেন্দু পালের কথা বলছি এখানে। হ্যাঁ, ঠিকই আছে, সে তো অ্যাক্টিভ ছেলে নিঃসন্দেহে। এখন কথা হলো দুই ধরনের। আমি বেসিক্যালি এডুকেশনের মানুষ, মণিলাল কথা বাদ দিলাম, কৃষ্ণেন্দু তারা মানে কমার্শিয়াল ফিল্ডের মানুষ তারা। আচ্ছা, আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে তার দৃষ্টিভঙ্গির কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য থাকবেই থাকবে। কাজে আজকে এখন যেটা মানে বা লোকে এমএলএ হতে গেলে এই দিনে, আজকের দিনে যে কোয়ালিটি লাগে সবাইকে সন্তুষ্ট করা। আমার বিং এ টিচার, এবং আমি অত্যন্ত ডিসিপ্লিনের, অত্যন্ত স্ট্রং বা স্ট্রিক্ট বা স্ট্রং প্রিন্সিপালের মানুষ। আমি যে কোনো ব্যাপারে কম্প্রোমাইজ করতে রাজি নাই। রাজনীতিতে সাকসেসফুল হতে গেলে কম্প্রোমাইজটা ফার্স্ট কন্ডিশন। যে কোনো সিচুয়েশনে ইউ হ্যাভ টু মেক এ কম্প্রোমাইজ। আমি কম্প্রোমাইজ করি নাই, আমার হারবার কোনো কারণ নাই। তাহলে আমি কেন হারবো? ইন দ্য নেম অফ গড আমি বা যে কোনো ভাবে বলতেই পারি, আমার জ্ঞাত আমার হাতে তো হয়ে নাই, আমি কাউকে কিছু করতেও দেইনি, আমি নিজেও কিছু করি নাই। আমার সঙ্গে ইজি লোকাল ডায়ালগও ছিল যে মানে যেটা আমিও কিছু করি না, আনফেয়ার কেউ শব্দ বলে না, খাই না, খেতে দেবো না, এটা আমার বিরুদ্ধে ছিল আর কি। এবং আমি পরে যখন এক্সিট আমি যখন ছেড়ে দিলাম রাজনীতির দিকে, ওইটা গ্রাউন্ড, মেইন গ্রাউন্ড, আমি কম্প্রোমাইজ করতে পারবো না। যে যা চায় আমি এটা করবো, এখানে যে কোনো ডিসঅনেস্টির সঙ্গে আমি বলবো ঠিক আছে এগ্রি করলাম, এটা আমার পক্ষে সম্ভব না, ছিল না, আজকেও নাই। আর বাকি যে কয়দিন আছে জীবনে, যায় না কয়দিন বাকি আছে, এইগুলা ঠিক না। এটা দেশে সুন্দর করতে গেলে সর্বাগ্রে হিউম্যান রিসোর্স মানে ম্যান পাওয়ার, মানুষ যারা, মানুষের কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্ট আগে দরকার।
আদারওয়াইজ নো ডেভেলপমেন্ট উইল বি পসিবল। দুটো প্রশ্ন যাব, মানে দুটো প্রশ্নই করবো বল। স্যারকে। আপনি যেহেতু বিজেপি করছেন, দীর্ঘদিন থেকে বিজেপিতে আছেন, দেখছেন কংগ্রেস দীর্ঘদিনের প্রায় 140 বছর পুরনো রাজনৈতিক দল কংগ্রেস, কংগ্রেসের হাল হকিকত আপনার চোখের সামনে। কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে যদি কিছু বলতে পারেন, যেহেতু আপনি বিজেপিতে আছেন, বিজেপি থেকে কংগ্রেসকে দেখছেন, ফাইট করছেন কংগ্রেসের সঙ্গে। একটা কথা বলি এখন, যে আমার রাজনীতি আর পলিটিশিয়ানের ঠিক সত্যিকারের পলিটিশিয়ানের রাজনীতির মধ্যে একটা পার্থক্য আছে। আর সবাই বলে তো আপনি তো পলিটিশিয়ান, পলিটিক্সে ছিলেন, সেই মুহূর্তে পলিটিশিয়ান নিঃসন্দেহে। কিন্তু আমি তো একটা গুরুত্ব দিয়ে বলি যে বাজপেয়ীজি যে পলিটিশিয়ান, আমার বরাকে কমলা গোবিন্দপুর কাছে যে পলিটিশিয়ান, ইভেন আমার বন্ধু মুক্তাদির চৌধুরী তারা যে পলিটিশিয়ান, আমি সেই পলিটিশিয়ান না। আমার ব্যক্তি সত্তার মধ্যে মেজর অংশটা জুড়ে আছে টিচিং এর। টিচার, আই এম এ টিচার, আমি শিক্ষক। আমার চিন্তাধারা কাজকর্ম ডমিনেট হচ্ছে ওই কথা সবসময় মাথার মধ্যে থাকছে, দ্যাট আই এম এ টিচার। সেইভাবে চলেছি। আর আজকে যেখানে আছে বেশিরভাগই তো টিচার তো খুব কমই আছে, এরা তো এই ভাবনাটা নেই। আমার প্রতিটি স্টেপে আমাকে একটা ক্যালকুলেট করতে হচ্ছে, হিসাব করতে হচ্ছে যে আমি যে কথা বলছি, যে কাজ করছি, দ্য সোসাইটি মানুষ কী ভেবে নেবে, আমার ছাত্র আছে তারা তার স্যারকে কী দৃষ্টিতে দেখবে, এইগুলো মানে অনেকগুলো কনসিডারেশন আমার আছে। সেটা সব এমএলএর ক্ষেত্রে হওয়ার কথা নাই, ডেসপারেট চলছে। আজকে টিচার না থাকলে বড় আমি যাদের সাথে আমার ইন্টিমেসি আছে, আবার বলছিলাম যে মুক্তাদির চৌধুরী সাহেব, আমার হি ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন্ড, যথেষ্ট কোয়ালিটি আছে। কিন্তু আজকে বরাকারই তো 15 জন এমএলএ সব তার সমান লেভেলের নয়, বিভিন্নভাবে বিভিন্ন লোক হয়ে গেছে। অনেকের আমি কংগ্রেসের কথা কেন জিজ্ঞেস করছি জান, এই মুহূর্তে কিন্তু আপনারা কংগ্রেসের প্রাক্তনী যারা, এদের নিয়ে সংসার করছেন। যেমন আজকে আপনার ছাত্র কৃষ্ণেন্দুই বলুন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই বলুন, আরেক ছাত্র কমলাক্ষ দেবপুরকাশতুই বলুন, সবাই কিন্তু এক সময়ের কংগ্রেসই, এখন সবাই বিজেপি। তো তাই আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে কংগ্রেসের ভবিষ্যৎটা সম্পর্কে, যে যদি আপনি যে বাজপেয়ীজিকে বলেছিলেন যে বাজপেয়ীজি একদিন প্রধানমন্ত্রী হবেন অ্যাজ এ অ্যাস্ট্রোলজার, সেই হিসাবে অ্যাস্ট্রোলজার হিসেবে বলি না, আপনাকে আপনি কনভিকশন করেছেন, বাজপেয়ীজি আপনাকে অ্যাস্ট্রোলজারের একটা উপাধি দিয়েছেন। যাই হোক, তো এই ক্ষেত্রে আপনাকে সেইটাই জিজ্ঞেস করছি যে সবাই যখন বিজেপিতে চলে আসছে কংগ্রেসের, তো কংগ্রেসের ভবিষ্যৎটা নিয়ে যদি কিছু বলেন, যে কেন এমন কংগ্রেসের ভবিষ্যৎ, হ্যাঁ কংগ্রেসটাকে কি মনে হয় এখন ভবিষ্যতে কি হতে পারে? এইটা তো ভাই মানে অ্যাকচুয়ালি এটা শুধু পলিটিক্সের কথা নয়, মানুষ ইন জেনারেল, সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ, মানুষের কিছু কোয়ালিটি থাকলে পরে তাকে মানুষ বলা হয়। কারণ আমরা তো ছবিতে তো মানুষের ছবি দেখা যাচ্ছে, এইটা তো সাধারণ কথা। মানুষ হওয়ার জন্য যা যা দরকার, যে কোনো রিলিজিয়াস ইয়েগুলোর মধ্যে এই সমস্ত কথাগুলো আছে, যে এথিক্স গুলা থাকা দরকার, এটা তো খুব কম মানুষের মধ্যেই আছে। যে রাজনীতিতে যারা যায় তারা যে সেই এথিক্স গুলা মেনটেন করে সব ক্ষেত্রে, তা তো না। কারণ অসংখ্য মন্ত্রীর বিরুদ্ধে বাজে ধরনের এলিগেশন আছে না, ভারতবর্ষে অন্য দেশে ভারতবর্ষে আছে, নানা ধরনের বাজে বাজে কেসের সঙ্গে সম্পর্ক আছে, নানা ধরনের ম্যালপ্র্যাকটিস বললেই বলা সবকিছু কভার করে, ম্যালপ্র্যাকটিসের সঙ্গে বড় বড় নেতারা জড়িত আছেন। আবার এগুলো থেকে একদম সম্পূর্ণ দূরে আছেন যারা, এরকম মানুষ তো যে বাজপেয়ীজির কথা বললাম। তা এইখানে আমি এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টের কথা বলি। আমি করিমগঞ্জে যখন এলাম ইন দ্য ইয়ার, আমাকে ওয়ার্ডিং ইয়ে করলে কোনো সময় থামতে লাগে। আমি করিমগঞ্জে এলাম 1963 আসার পরে পলিটিক্যাল সিনারিও যেটা দেখলাম, এমএলএ মোস্ট প্রবাবলি তখন রণেন্দ্রমোহন দাস এমএলএ, দুলুবাবু, এখানে বদরপুরে আব্দুল জলিল সাহেব, এবং আমি তো বাইরের মানুষ, এখানে তো সোসাইটির সঙ্গে সম্পর্ক ছিল না, কিন্তু জানতাম সবাই কিন্তু দুলুবাবুরে খুব সম্মান করতো, জলিল সাহেবের সম্মান করতো। কারণ জলিল সাহেবের সঙ্গে আমার বাড়িতে আমি গেছি,
বা কিছু কিছু জানার সুযোগ আমার হয়েছে, যে দুলুবাবু এবং ওই জলিল সাহেব এই দুজনের সম্মানটা এটা আনপ্যারালাল ছিল এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টে, এই দুইটা। আর বাকিদের সম্পর্কে আমার কোনো মন্তব্য নাই, কে ভালো মন্দ এগুলা অতটা জানিও না। তা আর লেফটের মধ্যে তো লেফট বলতে ঋষিদ দাস তো নিঃসন্দেহে ভালোই, তাদের তো লিমিটেশন আছে, তারা কত লাইন টানা আছে, এর বাইরে তারা যাবেন না, এর ফলে হয়তো অনেক কিছু করা সম্ভব হয় না। তা এই তো পলিটিক্যাল দৃশ্যটা এইভাবে দেখলাম। মুক্তদিন সাহেব আমার বন্ধু মানুষ, আচরণ তো ভালো ছিল, মানে এদের সম্পর্কে খারাপ কিছু আমার জানা নেই অন্তত। এই তো ব্যাপার। আর এই যে ফ্রিকুয়েন্ট চেঞ্জ করা পার্টি, তাহলে আমার মানতে হবে যদি আমি চেঞ্জ করি তা আমি আগে যা করেছি ভুল করেছি, এটা স্বীকার করা দরকার। আমার ভুল হয়েছে, যে কোনো কারণে আমার ভুল হয়েছে, ভুল করেছি, সে যে কেউ হোক, সে যেই হোক, যে কোনো পার্টি, কিছু ব্যক্তি বলছে না, পার্টি বলছে না, তখন পিপুলের কাছে জোর হাত করে ক্ষমা চাওয়া দরকার। আমার অতীতের যা হয়েছে করেছি, সব ভুল করেছি, আমি যা বলেছি ওইগুলা ঠিক বলি নাই। তা না হলে আদর্শগত পরিবর্তন এক রেয়ার কেসে হতে পারে, খুব আন্ডার মানে ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন বা খুব মানে ক্রিটিক্যাল সিচুয়েশনে গিয়ে আমি আমার মতাদর্শ আমার এগুলো চেঞ্জ করতে পারি। কিন্তু হাওয়া যেদিকে যাচ্ছে দেখা গেলো অনেকেই যাচ্ছে, ওই রাস্তায় ছুটলো তো আমিও ছুটলাম, এইগুলা যেটা চলছে সারা ভারতবর্ষ, এটা এখানের কথা না, করিমগঞ্জের কথা না, এগুলাকে আমি ভালো দৃষ্টিতে দেখি না। তাহলে আমার নিজের মানসিকতা, আমার লাইফের যে প্রিন্সিপালের ক্ষেত্রে যে ফিলোসফি যেটা আছে, এটা তাহলে এটা একই সঙ্গে স্বীকার করতে হবে আমার চিন্তা, আমার ফিলোসফি, আমার জীবনধারা, আমার কাজকর্ম সবই ভুল, ঠিক না। এটা থেকে চেঞ্জ করে ওইটাতে যাচ্ছি, ওইটা থেকে চেঞ্জ করে আবার এটাতে ফিরতে পারি, কোনো ঠিক নাই। এই যেটা ট্রেন্ড, এই থেকে মানে আমার তো অন্তত এই ব্যাপারে আমার উইদাউট এনি হেসিটেশন আমি যতগুলো কথা বললাম এই পয়েন্টে ফার্মলি বলছি, ইট ইজ এ ভেরি ব্যাড থিং। রাজনীতিতে বলতে গেলে সোজা কথা, রাজনীতিতে নৈতিক অবক্ষয় যেটাকে, সেই যুগটাই চলছে। আমার এইটাও যোগ করি কথার মধ্যে, যে আমার যদি আজকে পার্টি, আমার যে পার্টি টু হুইচ আই বিলং, যে পার্টিতে আমার লোকে ভোট দিল, আমি জিতলাম, পার্টি হোক বা পাবলিক যারা ভোটার যারা ভোট দিল, তাদের সঙ্গে তো এটা বিশ্বাসঘাতকতা করো, এটা বোঝায়, এটা আমার ব্যাখ্যা। আর যদি আমি ছাড়বই মনে করলাম, তাহলে আমার কারেজ থাকে, আই শুড ফার্স্ট অফ অল রিজাইন, আমি এমএলএ থাকবো না, রেজিগনেশন দিলাম, রেজিগনেশন দিয়ে পরে ইউ সিক ম্যান্ডেট, আর পার্টি চেঞ্জ করলাম, চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমার রিজাইন করার দেওয়াটা মরালিটির দিক দিয়ে, এথিক্সের দিক দিয়ে এটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। আই মে বি রং, কিন্তু আমার এটা চিন্তা। আপনার মতো একটা জিনিস আমি বলি, যে আপনারা যারা আছেন, যাদের অনুকরণ করলে হয়তো রাজনৈতিক অনেক ব্যক্তির উত্থান সম্ভব। আমরা আজকে অনেক কিছু জানলাম স্যারের সঙ্গে কথা বলে, অনেক অভিজ্ঞতা উনি শেয়ার করলেন, আমরাও ঋদ্ধ হলাম। আগামীতে স্যারের সঙ্গে আরো বসে গল্প করার একটা অভিপ্রায় মনে মনে নিয়ে আজকে এখানেই আমাদের বার্তালাপ সমাপ্ত করছি। স্যার সময় দেওয়ার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার স্যার।